ডক্টর শফিকুল ইসলাম মাসুদের শক্তির উৎস কি আপনি জানেন? সাম্প্রতিক সময়ে আপনি পটুয়াখালীতেই আপনার একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেটি আমরা শুনেছি, কিন্তু নিশ্চয়ই আপনার কাছে এর কোনো ব্যাখ্যা রয়েছে। সেখানে অনেকগুলো প্রসঙ্গ এসছে, মানে আমরা অনেকগুলো বলবো, কথা প্রসঙ্গে বলবো, আমরা একটু দেখে নেই আসলে আপনি কি বলেছিলেন। মাসুদ ঢাকা থেকে এমপি হয় নাই, শফিকুল ইসলাম মাসুদ এমপি হয়েছে এবার বাউফলের মানুষকে এমপি মানে তাদেরকে পাওয়ারফুল করার জন্য। ইসলামি করেন মিয়া, শফিকুল ইসলাম মাসুদ কি জিনিস এটা বাউফলের মানুষকে দেখানোর দরকার নাই, শেখ হাসিনারে জানিয়ে নিয়েন, শেখ হাসিনার কাছে জিজ্ঞেস করে দেখে নিয়েন শফিকুল ইসলাম মাসুদ কি জিনিস। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে খোঁজ দিয়ে দেন, ওখানকার সবচেয়ে বড় সন্ত্রাসীর কাছে জিজ্ঞেস করেন শফিকুল ইসলাম মাসুদ কি জিনিস। শফিকুল ইসলাম মাসুদ কি জিনিস 9 তারিখ থানার সামনে ওখানে দাঁড়িয়ে তারপর দেখাইছি আমি কি জিনিস। 2 ঘন্টার মধ্যে ওসির চেয়ার থেকে সরাইছি, 2 ঘন্টার মধ্যে সেনাবাহিনীর মেজরকে চেঞ্জ করেছে এখান থেকে। আমরা মোটামুটি, অনেকে বলে কয় ভোটে এমপি হয়েছে, আর আমরা মোটামুটি বুঝতে পেরেছি। আপনার বক্তব্যটা আরো বড়, আপনার ব্যাখ্যার স্পেস রয়েছে। আমি এই জায়গাগুলো একটু ক্লিয়ার আপনার কাছে বুঝতে চাই যে আপনাকে জানতে হলে শেখ হাসিনাকে কেন জিজ্ঞেস করতে হবে, এর শানে নজুলটা কি? জি, আপনাকে ধন্যবাদ যে এই বক্তব্যটা দিয়ে শুরু করেছেন। তো এটা বেশ কিছুদিন আগে ঈদের পরে আমি গিয়েছিলাম। ঈদুল আজহার পরে ঈদ পূর্ণমিলন অনুষ্ঠান ছিল, ইউনিয়ন ভিত্তিক প্রোগ্রামগুলো হয়েছে। তো এটা আমার সূর্যমণি ইউনিয়নের একটা প্রোগ্রাম, সেখানে সাধারণ মানুষের আয়োজনীয় প্রোগ্রামটা হয়েছে। এটার বেশ কয়েকটা প্রেক্ষাপট আছে। আমি তো 17 বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে চেষ্টা করেছি একজন ক্ষুদ্র কর্মী হিসাবে সাধারণ মানুষের পাশে, বিশেষ করে আমার বাউফলবাসীর পাশে থাকার জন্য। আপনারা জানেন যে এই আন্দোলন সংগ্রামে আমাকে প্রায় 450 মামলার মুখোমুখি হতে হয়েছে। 67 দিন রিমান্ড, তার মধ্যে একসাথে প্রায় 27 দিন আমি একটানা রিমান্ডে ছিলাম মিন্টু রোডে। পাশাপাশি যে সাধারণ মানুষের কাছে আমি গিয়েছি, বিশেষ করে নির্বাচনের সময়, শেখ হাসিনার প্রসঙ্গটা এ কারণে এসছে যে এই এতগুলো মামলা, এতদিন রিমান্ড আমাকে কিছুটা ফিল্মি স্টাইলে নির্যাতন করে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান কামাল, ওনার কথাও আমি শুনেছি। ফোনে আমাকে পুলিশ যখন চোখবাঁধা অবস্থায়, যে প্রথম দিন আমাকে যখন কোর্টে তোলা হয়, মানে আমি হেঁটে কোর্টে উঠেছি কেন, এটা পুলিশকে জেরা করা হয়েছে যে তার মতো এত বড় একটা সন্ত্রাসী, তার ভাষায় তাকে গ্রেপ্তার করা হলো, সে মানে হেঁটে কোর্টে উঠতে পারলো কীভাবে সিঁড়িতে। তো স্বাভাবিকভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর এই অভিপ্রায় তো তৎকালীন পুলিশের যারা ছিলেন তাদের বাস্তবায়নের দায়িত্ব আছে। তো কোর্ট থেকে যখন নিয়ে আসলো, প্রথম দিনই আমার 10 দিনের রিমান্ড হলো। 10 দিনের প্রথম দিনের রিমান্ডেই আমাকে প্রথম দিনেই শারীরিকভাবে মারাত্মকভাবে আমাকে নির্যাতন করা হয়। তো যে নির্যাতন করা হয়েছে তাতেই আমাকে হুইল চেয়ারে যেতে হয়েছে পরের দিনেই। তো পুলিশের মধ্যেও তো 1-2 জন যারা থাকে, কিছুটা মানবিক ব্যাপার তাদের মধ্যে কাজ করে। তো বলেছিল যে স্যার আপনি কিছু মনে করবেন না। আমি তখন একটা ইউনিভার্সিটি টিচার। স্যার কিছু মনে করবেন না, যে নির্দেশ উপর থেকে যা দেওয়া হয়েছিল সেই অনুযায়ী আপনার উপরে 5% আমরা, মানে 5% আপনার উপরে কার্যকর করেছি, আর 95% আমরা কার্যকর করি নাই। কারণ ব্যক্তিগতভাবে আপনাকে আমরা ভালো জানি। তো 5% থেকে আমাকে হুইল চেয়ার নিতে হয়েছে। হুইল চেয়ার থাকা অবস্থায় আমি প্রায় 1-1.5 বছরই আমাকে হুইল চেয়ার ব্যবহার করতে হয়েছে এবং হাসপাতালে থাকতে হয়েছে। আমার পিজি হাসপাতালে আমাকে নেওয়া হয়েছে এবং টর্চার করার পর আমি যখন আমার বমিটিং হয়েছিল মাথায় আঘাত করার কারণে, রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। যখন নিয়ে যাওয়া হয় তখন আমার সেন্স ছিল না। আমি যখন আসার পথে, তখন আমি পুলিশকেই বলতে শুনেছি কিছুটা সেন্স যখন ফিরেছে তখন সাথে সাথে আবার নিয়ে চলে আসছে। মানে এটা বাইরে লিক আউট করতেও দেয় নাই তারা, টেকনিক্যাল কারণে, যেটা বাইরে প্রচার হয়ে গেলে এটা নিয়ে আবার একটা আন্দোলন হবে। তো যখন নিয়ে আসে তখন পুলিশেরা নিজেরা পরস্পর গালিগালাজ করতেছিল অফিসারদেরকে, ঊর্ধ্বতন অফিসারদেরকে, যে এখন যদি মারা যায় তো চাকরি তো কারো থাকবে না, মারার সময় হুঁশ থাকে না। তো সেই পর্যায় থেকে আমার এই মামলাগুলো
জামিন নিতে সময় লেগেছে 1.5 বছর, কিন্তু আমি বের হয়েছি 4.5 বছর পরে। এবং সেই বের হওয়াটা ছিল আমার শ্বশুর তার ডেথ সার্টিফিকেট দিয়ে। এবং ওই ডেথ সার্টিফিকেট দিয়ে যখন আমি বের হতে যাই তখন ডিজিএফআই, এনএসআই, ডিএসবি সবাই ছিল সেখানে। তো আমাকে 1-2 জন হাসতে হাসতে বলছিল যে মাসুদ ভাই, আজকে আপনার জন্য ভাগ্যটা ভালো যে আপনার শ্বশুর মারা গিয়েছে। তাই আমি বললাম, আমার ভাগ্যটা ভালো শ্বশুর মারা গেছে, এটা কি ধরনের কথা? বলে যে না হলে আজকেও আমাদের নির্দেশনা ছিল আপনাকে নিয়ে যাওয়ার জন্য। তো ডেথ সার্টিফিকেটটা আপনাদের আইনজীবীরা শো করার কারণে মানবিক বিষয় হিসাবে আপনাকে মূলত আজকে আমরা ছেড়ে দিচ্ছি। এটা কি পুরো জামিন হয়েছিল না জামিনই হয়েছিল, মানে জামিন হয়ে আমি আটকা পড়ে আছি মানে এক ধরনের আমাদের আইনজীবীরা এটাকে করে রেখেছেন যে বের হলে আমাকে তারা আবার নিয়ে যাবে। আমি 3বার বের হয়েছি। প্রথমবার বের হওয়ার পরে হলো না, আমাকে নিয়ে গেল, তখন 4 দিন আমাকে গুম করে রাখলো মিন্টো রোডে। পরে জানলাম যে আমাকে মিন্টো রোডে রাখা হয়েছে চোখ বেঁধে। আমাকে রামপুরা পরে মামলা দেখালো যে রামপুরা ব্রিজের নিচ থেকে আমাকে বোমাসহ গ্রেপ্তার করা হয়েছে। মানে এতটা অমানবিক বা নির্লজ্জ ব্যাপার ছিল। ওকে করেছে তারা। তো 3rd টাইম যখন আমি বেরোই, 2nd টাইমে আমি নো অ্যারেস্ট যে হাইকোর্টের অর্ডার, সেই অর্ডার সাথে ছিল আমার 2nd টাইম। তো আমি 2nd টাইম বের হওয়ার সময় আমার একটা সন্দেহ ছিল যে এবারও হয়তো আমাকে বের হতে দেবে না। তা আমি কিছুই নেইনি। আমাকে আইনজীবীরা বললো আপনার কিছু নেওয়ার দরকার নেই, আপনি শুধু বের হয়ে আসেন। আমার মালামাল, কাপড় চোপড় কিছু ছিল, শুধু কোরআন শরীফ ছিল একটা, ওই আন্ডারলাইন করে পড়া ওই কোরআন শরীফ, আর এক হাতে আমার ইয়াটা ছিল নো অ্যারেস্ট নো হ্যারেজের। তো ওই কাগজ নিয়ে আমি বের হয়ে 1 পা রেখেছি। 2nd টাইম বের হওয়ার সাথে সাথে তারা আমাকে তুলে নেয়। তুলে নিয়ে আমার চোখ বাঁধে, হাত বেঁধে রাখে, তারপরে নিয়ে যায়। অ্যাম্বুলেন্সের কথা বলে, কোনো সাংবাদিক যেন জানতে না পারে, কোনোভাবেই যেন এটা বাইরে না যায়। তো মানে সিনারিটা এরকম ছিল যে তারা আমাকে ক্রস ফায়ার দিবে। এবং আমাকে রাত 3টা পর্যন্ত যখন ওই অবস্থায় রেখে দেয়, আমাকে একজন এসে কানে কানে বলল যে, আমার চোখ বাঁধা তখনও, যে ভাই আপনি বেঁচে গেছেন, আপনার জন্য সুখবর আছে। আমি বললাম কি আমি মানে আমি কি বাড়ি যেতে পারবো? বলছে বাড়ি যাওয়া বাদ দেন, আপনার বাড়ি যেতে হবে না, আপনি বেঁচে গেছেন, এটা হলো মূল কথা। তো তিনি বুঝাতে চাইলেন যে আমার ব্যাপারে ভিন্ন কোনো ডিসিশন ছিল। তো ওখানে কেউ বা কারা মোবাইলে যে ছবি তুলেছে, ওই ছবিটা ব্যাপকভাবে দেশে বিদেশে ভাইরাল হয়ে যায় তখন। তো একদম ওই অফিসার যারা আমাকে গ্রেপ্তার করেছে তাদের নাম, ঠিকানা, বাড়ি লিক আউট হয়ে যাওয়ার কারণে আল্লাহরই ফায়সালা ছিল, যে বললেন না শক্তির উৎসটা কি। তো সেই প্রসঙ্গে শেখ হাসিনার কথা বললেন, তো এই জন্য বললাম যে মূল কথাটা ছিল এই বের হয়ে আমার চোখের সামনে দিয়ে, তখন তো আমরা বিরোধী দল মানে বিএনপি আমরা একসাথে আন্দোলন করি। তা আমি বললাম যে বিএনপির এত বড় বড় নেতারা আমার সামনে থেকে বের হয়ে যাচ্ছেন, ওনাদের তো কোনো অসুবিধা হচ্ছে না, ম্যাক্সিমামদেরই হচ্ছে না, তা আমার সমস্যা হচ্ছে কেন? তো বললো যে মাসুদ ভাই, এগুলো আপনারা রাজনীতি করে আপনারা বুঝেন না, সমস্যা ওনারা না, সমস্যা তো আপনি, আপনারা সমস্যা। তা আমি বললাম তো কি? বলছে যে ভাই আপাতত আর বের হওয়ার চেষ্টা করেন না, আপনি ভিতরে থাকেন। তো এটা বলেছি এই জন্য যে আমরা সমস্যা, এই শেখ হাসিনা আমাদেরকে যে টার্গেট করেছিলেন, এবং আপনি জানেন যে আমার এই বক্তব্যটা আমি হয়তো বলাটা রাজনীতির পরিভাষায় আমরা এটা সাধারণত বলি না, আমরাই বলি আর কি। তো সেই জায়গাটা আমি শব্দটা ব্যবহার করেছি যেহেতু ওখানে আমার লোকাল একটা ব্যাপার। জি। তো সেই জায়গায় শেখ হাসিনার ব্যাপারটা বলেছি যে সে আমার নির্যাতন নিপীড়নের সব কিছু জানে এবং তার ডিকটেশন এগুলো হয়েছে। সেই জায়গায় সেখানেই সে আমাকে দুর্বল করতে পারে না আল্লাহর রহমতে। আর এখন যদি কেউ আমাকে দুর্বল করতে চায়, পাওয়ার দেখাইতে চায়, তো এটা তো পারার কথা না। 1, 2 হচ্ছে আর একটা শানে নজরুলের কথা যে কারণে বলেন, এটা একটু বলে নেই। আমি যখন ভোট চাইতে যাইতাম, জি, এই প্রত্যেক ভোটার একেবারে মানে প্রত্যেক ভোটার একটা কথাই বলতো, বিশেষ করে মহিলারা, মা বোনেরা, যে বাবা বা ভাইয়া বা ভাই আপনাকে ভোট দিব, কিন্তু ভোটটা রক্ষা করতে হবে। আমি বললাম এই সন্দেহটা কেন? বলছে সন্দেহটা এই কারণে যে আমরা যত জায়গায় শুনতেছি যে আপনি ভোট পাবেন কিন্তু আপনাকে জিততে দেওয়া হবে না। এমনও ছিল যে আমি যখন যাচ্ছি বলছে আপনার আসতে হবে না, আপনার জন্য আমরা তাহাজ্জুদ পড়ি, রোজা রাখি, চোখের পানি ফেলি, আপনি জিতবেন এটাও মনে করি, কিন্তু আপনাকে ভোটটা ধরে রাখতে হবে। তা এই জায়গায় তখন আমাকে সবাই মিলে বললো যে মাসুদ ভাই আপনি ভোটে জিততে পারবেন না, আপনাকে মানে এই যে মানে দুর্নীতিবাদ যারা অবৈধ পাওয়ার খাটাচ্ছে, তারা যে ভোট কেটে নিয়ে যাবে, দখল করে নিয়ে যাবে, জি, এই জায়গাটা আপনাকে পাহারা দিতে হবে। কিন্তু